ভেরি গুড আফটারনুন, ওয়েলকাম টু নোটবুক। আমি তোমাদের হিস্ট্রি টিচার শতভিষা মজুমদার। আজকে আমরা মডার্ন শুরু করব। তো আগের দিনের ক্লাসের অনেকের অনেক কোয়েরি ছিল, সেগুলো আমি সলভ করব এক এক করে। তার আগে আমরা হিস্ট্রি ক্লাস শুরু করার আগে একটু অফ দ্য টপিক পড়ি। আমি সবার কোয়েরি, সবার কমেন্টই নেব। তো আজকে ডেট হচ্ছে 18 জুন। 18 জুনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে আজকের দিনে আমাদের ভারতীয়দের জন্য খুব খারাপ একটা ডেট। তার কারণ আজকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই মারা গেছিলেন। আজকে ঝাঁসির রানী মারা গেছিলেন। ঝাঁসি কোথায় আমরা জানবো? ইউপিতে। ইউপিতে গোয়ালিয়রে বেসিক্যালি, যেটা ইংরেজদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল 1858-এ। এটাকে তাই জন্য মহাবিদ্রোহের সঙ্গে একটা জায়গা দেওয়া হয় কানেক্ট করার জন্য। তো মহাবিদ্রোহের সময় ওই পিরিয়ডেই 1858-এ ঝাঁসির রানীর সঙ্গে ইংরেজদের ব্রিটিশারদের একটা যে যুদ্ধ হয়, তো আজকের ডেটে 18 জুনে ঝাঁসির রানী মারা যায়। আর এটাই হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আজকের দিনে। আর একটা জিনিস জাস্ট নর্মাল, 1983-তে যে বছর আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম ক্রিকেটে, তো সেখানে কপিল দেব আজকে 175 করেছিল জিম্বাবুয়ের এগেনস্টে। নট আউট ছিল, 175 নট আউট রান ছিল কপিল দেবের। 175 নট আউট ছিল কপিল দেব। আর এই খেলাটার, যেটা বেসিক্যালি ওই সময় ওয়ার্ল্ড কাপ 1983-তে কোথায় হয়েছিল আমরা সবাই জানি, ইংল্যান্ডে হয়েছিল। যে বছর আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল 1983-তে। তো এই ম্যাচটা লাইভ টেলিকাস্ট হয়নি, এটাই একটা মজার পার্ট। এই 18 জুন 1983-এর শুধু পার্টিকুলারলি এই ম্যাচটারই লাইভ টেলিকাস্ট হয়নি। মানে মাঠে যে কজন দর্শক ছিল শুধু তারাই দেখেছিলেন যে কপিল দেব 175 নট আউট করেছিল জিম্বাবুয়ের এগেনস্টে। তো অনেকের হয়তো ক্রিকেট ভালো লাগে না, তবু আমি জানিয়ে রাখলাম। তো কোয়েরিজে আসবো। অনেকের অনেক রকম কোয়েরিজ। একটা হচ্ছে, কেন ম্যাম আপনি বলেছেন 11th মন্ডালা? আমরা কি জানি ঋগ্বেদায় 10টা মন্ডালা বা মন্ডল, আর অথর্ব বেদায় 20টা। আমি আগের দিন ক্লাসে যেটা বলেছি, 9th মন্ডালায়, এখানে সবার একটু গুলিয়ে যাচ্ছে, 9th মন্ডালায় সোমা স্যাক্রিফাইসের কথা হয়েছে। মানে ফায়ার অল্টার বা যেখানে যজ্ঞ করা হতো সেখানে সোমা মানে কি বলেছি আমি, একটা প্ল্যান্ট, একটা উদ্ভিদ, সেটাকে আহুতি দিত, মানে যজ্ঞে দিত, যজ্ঞে দান করতো, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। সেটা হচ্ছে 9th মন্ডালাতে আছে, সোমা স্যাক্রিফাইস। আর অথর্ববেদের যে পার্টটা সোমাকে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে হচ্ছে সোমাকে উদ্দেশ্য করে লেখা, সোমার উদ্দেশ্যে অর্পণ করে লেখা। সেখানে কি আছে, সোমার ফিচার আছে, যে সোমা কেন পান করা হবে, সোমা ইজ গুড ফর হেলথ অর নট, সোমার আর কি কি বেনিফিটস আছে। সোমা বেসিক্যালি কোথায় পাওয়া যায়? হিমালয়াতে পাওয়া যায়। কোন এরিয়াতে পাওয়া যায়? হিমালয়ের পাদদেশটায় পাওয়া যায়। তো এই সমস্ত বৃত্তান্তগুলো 11th মন্ডালায় আছে। যদি অপশানে 9th মন্ডালা থাকে সোমা রিলেটেড, তাহলে 9th মন্ডালা আনসার করো। কিন্তু যদি দেখছো 9th নেই, 11th মন্ডালা আছে, তাহলে 11th মন্ডালা আনসার করো। এবারে সবার ক্লিয়ার?
আচ্ছা, একজন আমাকে আজকে কমেন্ট করেছিলে যে ম্যাম, সংহিতা কি পার্ট বেদের? বেদা বেসিক্যালি এভরি বেদা হ্যাজ আ 4 পার্ট, উইচ ইজ, একটা হচ্ছে সংহিতা, আর একটা কি ব্রাহ্মণা, আর একটা কি আরণ্যক, আর একটা কি উপনিষদ। তাহলে হাউ কাম সংহিতা বেদার মানে সংহিতার আন্ডারে বেদা আসছে? বেদার 4টে পার্ট, সেই পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে সংহিতা, যেখানে শুধু মন্ত্রগুলো লেখা আছে, শুধু মন্ত্র বা হিমস বা ভার্সেস গুলো লেখা আছে সংহিতাতে, আর কিচ্ছু নেই। প্রতিটা বেদের, এভরি বেদা হ্যাজ আ পার্ট, 4টে করে পার্ট, যার মধ্যে সংহিতাও একটা পার্ট। সংহিতা কোনো টেক্সট বুক নয় যার পার্ট 4টে বেদ। আমাদের মাথায় রাখতে হবে আমাদের বেদ 4টে, প্রতিটা বেদের 4টে করে ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে সংহিতা, যাতে মন্ত্র, ভার্সেস, হিমস এগুলো লেখা আছে। আচ্ছা, এবারে আর কারোর কোনো ক্লাস রিলেটেড কোয়েরি থাকলে আমাকে একটু জানাও ঝটফট, আমি মডার্নে মুভ করব। সুদেশনা, ক্লাস ফলো করো। ক্লাসে আমি বেদ, পুরাণ, এপিক্স কবে লেখা হয়েছে সেগুলো বলে দিয়েছি। দিস ইজ দ্য ক্লাস অফ মডার্ন হিস্ট্রি। এখানে আর আমি ওটা বলে সময় নষ্ট করব না। অন্য কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাও। আচ্ছা বিশ্বজিৎ, তোমাদের তাহলে আর কোনো কোয়েরি নেই? আমি আজকে তাহলে মডার্ন শুরু করছি। মডার্নে 25টা নাম্বার আছে। আচ্ছা, সবাই আমাকে জিজ্ঞেস করছে ম্যাডাম অক্টোবর 3 কি প্রিলিমিনারি ডেট? জাস্ট এটা গেস করা হচ্ছে, মেবি 3 অক্টোবর প্রিলিমিনারি ডেট। ওয়েবসাইট তোমরা চেক করতে থাকো, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আই এম নট দ্য রাইট পার্সন যে বলে দেবে যে কবে এক্স্যাক্টলি পরীক্ষাটা হচ্ছে। তোমরা যবে জানতে পারবে, সবাই পশ্চিমবঙ্গের লোকজন সেদিনই জানতে পারবে। প্লিজ ফলো ওয়েবসাইট। একটা জাস্ট তারিখ ধরে আমি চেষ্টা করছি যে ওটা আগে যদি মডার্নটা আমরা শেষ করতে পারি, কারণ যেহেতু মডার্নে 25টা নাম্বার আছে, তো অক্টোবর মাসটাকে মাথায় রেখে আমি ক্লাস করানোর কথা ভাবছি মডার্নের। অন্বেষা দাস, বর্ণ ব্যাপারটা আর একবার বলে দিলে ভালো হয়। বর্ণে ব্যাপারটা আর একবার বলার মতন, মানে ক্লাস 5-6-এ আমরা হিস্ট্রি পড়েছি, এখানে আমি আশা করি আমরা সবাই গ্রাজুয়েট। এখানে বর্ণ সিস্টেম না বোঝার মতন, মানে যেভাবে আমি ইলাবোরেট করে দিয়েছি তারপরেও তোমাদের বর্ণ সিস্টেম বুঝতে অসুবিধা হচ্ছে, কিভাবে এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না। বর্ণ মানে হচ্ছে কাস্ট সিস্টেম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর মধ্যে আলাদা করে কাস্ট সিস্টেম বোঝার ব্যাপারটা আমি রিয়েলি বুঝতে পারছি না। মানে আই রিয়েলি হোপ যে এখানে এক্সিকিউটিভ সবাই পড়ার জন্য যারা এসছো, ইদার গ্রাজুয়েশন করছো অথবা গ্রাজুয়েশন করে এসছো। তো বর্ণ সিস্টেম আমি একবার যদিও বলে দিয়েছি, তাও বলে দিই, বর্ণ সিস্টেম আর কিছুই না, 4টে বর্ণ সমাজের। ব্রাহ্মণ যারা পুজো করে, ক্ষত্রিয় যারা যুদ্ধ করে, বৈশ্য যারা সমাজের আরো সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, আর শূদ্র হচ্ছে যারা লেবার ক্লাস। দ্যাটস ইট। চলো রেখা, প্লিজ ফলো দ্য ক্লাসেস। হলোসেন এরা কি আমি বলে দিয়েছি, পরের দিন আমি তোমাকে ক্লাসে জিজ্ঞেস করবো হলোসেন এরা কি। ঠিক আছে? ক্লাস স্কিপ না করে একটু মন দিয়ে দেখো। আমি যতক্ষণ ক্লাস দেওয়ার চেষ্টা করি, প্রতিটা সময় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। স্কিপ না করে ক্লাস একটু ফলো করো। আমি নেক্সট দিন তোমার থেকে জানতে চাইবো হলোসেন এরা কি। চলো এবারে মডার্ন শুরু করি আমরা। মডার্নের আমরা জানি আমাদের হিস্ট্রিতে 3টে পার্ট আছে। একটা আমরা কি জানি, এনশিয়েন্ট, আর একটা জানি মিডিয়েভাল। এনশিয়েন্ট মানে প্রাচীন যুগ, মিডিয়েভাল মানে মধ্যকালীন ভারত, আর মডার্ন মানে আধুনিক ভারত। তো
তো আজকে আমরা মডার্ন ইন্ডিয়া শুরু করি। মডার্ন ইন্ডিয়ার ফার্স্ট চ্যাপ্টার কি ছিল? অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। বাংলায় যাকে কি বলে? ইউরোপীয়দের আগমন। অ্যাডভেন্ট মানে আগমন, ঠিক আছে? ইউরোপীয়দের আগমন, ঠিক আছে? তো এটা সম্পর্কে আমরা জানবো। এই পারপাস তোমরা একটা জিনিস যেটা জেনে রাখো, বেসিক্যালি প্রাচীন কাল থেকেই আমাদের দেশে কিন্তু ইউরোপিয়ানরা আসতো। এমন নয় যে মডার্ন পিরিয়ডে এসে ইউরোপিয়ানরা এসছে। প্রাচীন কাল থেকে ইউরোপিয়ানরা আমাদের দেশে আসতো। তো অ্যাকচুয়ালি যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি, 326 বিসিতে 326 বিসিতেই গ্রেট আলেকজান্ডার, যেটাকে অনেকে অনেক সময় বলে সিকান্দার, সিকান্দার ভারতবর্ষে এসে গেছিল 326 বিসিতেই, ঠিক আছে? এছাড়াও যখন দিল্লি সুলতানাত ছিল, যখন লোদি বংশ চলছিল দিল্লিতে, তখনও অনেক ইউরোপিয়ানরা ভারতবর্ষে ঢুকেছে, ঠিক আছে? 326-এ গ্রেট আলেকজান্ডার ঢুকেছে ভারতবর্ষে। ইনি কি ছিলেন? গ্রিসের লোক ছিলেন, মানে গ্রিক ছিলেন, গ্রিসের লোক ছিলেন, ইন্ডিয়াতে ঢুকে গেছেন, ঠিক আছে? এর তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে ম্যাডাম, অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতেই যদি ঢুকে গেছে, মধ্যযুগেই যদি ওরা আছে, তাহলে আমরা মডার্ন ইন্ডিয়াতে হঠাৎ করে এই চ্যাপ্টারটাকে মার্ক করে পড়ছি কেন, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান? এর পেছনে যে গল্পটা, 1500 শতকে, এটা কিন্তু বিসি নয়, হ্যাঁ, 1500 শতকে ইউরোপিয়ানদের ভারতে আসার রাস্তাটা বন্ধ হয়ে যায়। ইউরোপিয়ানদের ভারতে আসার রাস্তাটা বন্ধ হয়ে যায়, ঢুকতে পারছে না আর। তাহলে প্রাচীন যুগে ছিল, মধ্যযুগেও ছিল, হঠাৎ করে 1500 শতাব্দীতে এমন কি একটা কাণ্ড ঘটলো যে ইউরোপিয়ানসরা আর ইন্ডিয়াতে আসতে পারলো না। এবারে কারোর কারোর মনে হবে হঠাৎ করে ইউরোপিয়ানসদের এত মাথা ব্যথা কিসের ভারতবর্ষে আসা নিয়ে? কারো কারো মনে হবে অনেক ধন সম্পদ ছিল আমাদের দেশে, তাই জন্য আসতো, এটাও একটা কারণ। বাট মেইনলি যে কারণের জন্য আসতো সেটা হচ্ছে স্পাইস, মশলা, মশলার জন্য আসতো। মানে ইন্ডিয়াই ছিল মেন সোর্স অফ স্পাইস। ইন্ডিয়ার থেকেই বাকি সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিতে মশলা যেত, যেটা ওরা ব্যবসা বাণিজ্য করত। এবার এখনো কিন্তু ইন্ডিয়া ফেমাস ফর জুট অ্যান্ড স্পাইস। জুট অ্যান্ড স্পাইসের জন্য কিন্তু এখনো ইন্ডিয়া ওয়ার্ল্ড ফেমাস, জুট অ্যান্ড স্পাইসের জন্য, ঠিক আছে? এখনো কিন্তু আমাদের দেশ থেকে জুট আর স্পাইস বাইরের দেশে, ইউরোপিয়ান কান্ট্রিতে সাপ্লাই হয়, ঠিক আছে? তো যাই হোক, তো মেইন কারণ ছিল স্পাইস। তো আমি কি বললাম, 1500 শতকে আর ঢুকতে পারছে না। এবার কেন ঢুকতে পারছে না? ওটোমান বলে একটা সাম্রাজ্য ছিল, এইটুকু আমরা মাথায় রাখবো। এখন আমি গল্পটা কানেক্ট করব। ওটোমান এম্পায়ার বলে আমাদের একটা সাম্রাজ্য ছিল, এইটুকু এখন আমরা মাথায় রাখবো। আমি গল্পটা পরে গিয়ে কানেক্ট করছি, ঠিক আছে? ওটোমান সাম্রাজ্য বা বাংলায় যাকে বলে ওসমানী সাম্রাজ্য, ওসমানী সাম্রাজ্য বা ওটোমান এম্পায়ার। এবার আমরা কি জানবো, রুট কি ছিল? ইউরোপিয়ানরা যে ইন্ডিয়াতে আসতো ব্যবসার জন্য, এর রুট কি ছিল?
দুটো রুট ছিল। একটা ছিল বাই রোড, আর একটা ছিল সি রুট। বাই রোড মানে কি, জল মানে জমির ওপর দিয়ে, স্থলপথ যেটাকে আমরা বাংলায় বলি স্থলপথ। আর একটা হচ্ছে জলপথ মানে সমুদ্র দিয়ে। এবার বাই রোড যে আসতো সেটা কোন কোন জায়গার ওপর দিয়ে আসতো আমরা একটু জানবো। টার্কি থেকে আসতো, যেটাকে আমরা তুর্কি বলি, ঠিক আছে? টার্কি থেকে আসতো। কোথায় আসতো এবার? আমি যখন আইভিসি পড়িয়েছি তখনও বলেছি ইরান আর ইরাক থেকে আমাদের দেশে লোক আসতো। তাহলে টার্কি থেকে ওরা প্রথমে আসতো কোথায়? পার্সিয়া, যেটা বাংলায় কি বলি পারস্য রাজ্য, যেটারই এখনকার নাম ইরান, ঠিক আছে? ইরান থেকে ওরা কোথায় আসতো? মেসোপটেমিয়া, যার এখনকার নাম কি ইরাক। এখান থেকে আসতো কোথায়? আফগানিস্তান। তারপর আফগানিস্তানের থেকে আফগানিস্তানের থেকে ইন্ডিয়াতে ঢুকে যেত। তো বাই রোডের রুটটা দেখো, টার্কিতে আসতো যেটাকে আমরা তুর্কি বলি, পার্সিয়া পারস্যরাজ যেটার বর্তমান নাম ইরান, ইরানের থেকে ওরা আসতো মেসোপটেমিয়া মানে ইরাকে, ইরাকের পরে আসতো আফগানিস্তান, আফগানিস্তানের পরেই ইন্ডিয়াতে ঢুকে যেত। এটা হচ্ছে বাই রোড রুট। এবার আমরা সি রুটটা জানবো। সি রুটটা কি? মানে যেটা জলপথ। সি রুটে ওরা শুরু করতো মেডিটেরিয়ান সি থেকে। মেডিটেরিয়ান সি এর বাংলা মানে কি? ভূমধ্য মহাসাগর। ভূমধ্য মহাসাগর, মেডিটেরিয়ান সি। মেডিটেরিয়ান সি থেকে যাত্রা শুরু করে ওরা আসতো রেড সিতে, যেটাকে আমরা বাংলায় বলি লাল সাগর। লাল সাগর থেকে কোথায় যেত? গালফ অফ পার্সিয়া, পারস্য উপসাগর। গালফ মানে আমরা জানি উপসাগর। এখান থেকে আসতো কোথায়? আরবিয়ান সি, যেটা আরব সাগর। কোথায়? সেক্ষেত্রে ওরা ঢুকতো বম্বের সাইডে, মুম্বাইয়ের পাশে আরাবিয়ান সি। তাহলে শুরু করতো মেডিটেরিয়ান সি থেকে, যেত রেড সি, তারপরে যেত গালফ অফ পার্সিয়া, তারপরে যেত আরাবিয়ান সি বা আরব সাগর। আরব সাগরে বম্বের সাইড থেকে ইন্ডিয়াতে ঢুকে যেত। এবারে আমি কি বললাম, এই দুটো রাস্তা ছিল, যে রাস্তা ধরে ওরা অ্যানশিয়েন্ট পিরিয়ডে এবং মিডিয়েবল পিরিয়ডে ভারতবর্ষে ঢুকতো। কিসের জন্য? মশলার জন্য আর তুলোর জন্য। এবার আমি কি বলেছি, 1500-1500 এমন একটা কাণ্ড ঘটলো যে ওদের রাস্তাটা বন্ধ হয়ে গেল। সেটা কি? 1500-তে তুর্কিতেই ওটোমান সাম্রাজ্য হলো, ওটোমান এম্পায়ার হলো। কোথায়? টার্কিতেই, বা ওসমানী সাম্রাজ্য। এদের যে সুলতানরা ছিল, এদের যারা সুলতান ছিল, এরা বলল
আমরা আর অন্য কোনো ইউরোপিয়ানদেরকে আমাদের দেশের ওপর দিয়ে যেতে দেব না। কেন? ওরা ব্যবসা করবে ইন্ডিয়ার সাথে, আমরা আমাদের ওপর দিয়ে যেতে দেব না। এবারে এই টার্কিতে একটা জায়গার নাম হচ্ছে কুস্তুনতুনিয়া। কুস্তুনতুনিয়া বলে একটা জায়গা আছে টার্কিতে, যেটার ওপর দিয়ে আমি কি বলেছি, প্রথমে টার্কি তারপরে ইরান, টার্কি হয়ে যেতে হবে। এবার কুস্তুনতুনিয়া একটা জায়গা টার্কিতে, ওরা বললো আমরা এখানে ঢুকতেই দেবো না কাউকে, মানে ইমিগ্রেশন চালু হয়ে গেল যে না আমরা তোমাদেরকে ঢুকতে দেবো না, ইন্ডিয়া যাওয়ার কথা ভুলে যাও। তো কুস্তুনতুনিয়া একটা জায়গা যেখান থেকে ওদের জলপথে আসার জায়গাটা বন্ধ করে দিল। এবারে তোমাদের মনে হতে পারে তাহলে জলপথ তো আছে আমাদের হাতে, স্থলপথ বন্ধ হয়েছে ভালো কথা, আমরা জাহাজ নিয়ে বেরিয়ে পড়বো। এখানেও হচ্ছে গল্প, এটা হচ্ছে বাই রোড বন্ধ করে দিল। এবারে বাই সি রুটে কি বন্ধ করলো দেখো। আমি কি বলেছি, ভূমধ্য মহাসাগর থেকে, মেডিটেরিয়ান সি থেকে রেড সি হয়ে তারপরে গালফ অফ পার্সিয়া, তারপরে আরবিয়ান সাগর থেকে বম্বে সাইড থেকে আমাদের দেশে ঢুকতো। এরা কি করলো, ওটোমান সাম্রাজ্য কি করলো, আমরা জলপথেও যেতে দেবো না। মেডিটেরিয়ান সি আর রেড সির মাঝখানে একটা ক্যানেল আছে, খুব মানে বিখ্যাত ক্যানেল, যার নাম কি সুয়েজ ক্যানেল, ওরা ওটাও বন্ধ করে দিল। মেডিটেরিয়ান সি অ্যান্ড রেড সি, যেটা লাল সাগর। আচ্ছা এটা রেড সি কেন বলে জানো তো? রেড সি কারণ দূর থেকে এর জলটা একটু বাদামি লালচে মতন দেখায়, তাই জন্য এটাকে রেড সি বলে। যাই হোক, তো ভূমধ্য সাগর আর লাল সাগরের মাঝখানে যে ক্যানেলটা, এদের দুজনের মাঝখানে যে ক্যানেল, সেটার নাম হচ্ছে সুয়েজ ক্যানেল। এটাকেও বন্ধ করে দিল। তাহলে যখন রোড দিয়ে আসছিল তখন কুস্তুনতুনিয়া, যেটা টার্কিতেই, টার্কির সুলতানরা বন্ধ করে দিল এক্সকিউজ মি। আর সি রুটে ওরা সুয়েজ ক্যানেল, যেটা ভূমধ্য সাগর আর রেড সাগরের মাঝখানে ছিল, সেটাকে বন্ধ করে দিল। এবারে ইউরোপিয়ানরা কি করবে? তাহলে রাস্তা বন্ধ, 1500 শতকের থেকে রাস্তা বন্ধ। সবার আগে ওদের মাথায় এলো তাহলে আমরা স্পাইস কোথার থেকে আনবো। কি এখানে তাহলে সবার আগে ওদের মাথায় আসতে পারে? নতুন রাস্তার আবিষ্কার, ইনভেনশন অফ নিউ রোড অর রুট, যেটা কোথায় যায়? ইন্ডিয়া। নতুন রাস্তা আবিষ্কার করতে হবে যেটা ইন্ডিয়াতে যাবে, না হলে তো মশলাপাতি আনা যাবে না, মানে রান্না বান্নাই ওদের হয়তো চলবে না। ঠিক আছে, তো এই সময় পর্তুগিজরা কি করলো, আমরা একটা জিনিস মাথায় রাখবো, ভারতবর্ষের সবার আগে যদি তোমরা যদি কোথাও কোশ্চেন পাও বা কেউ যদি জানতে চায় তোমাদের কাছে, ভারতবর্ষের সবার আগে কোন ইউরোপিয়ানরা এসছে, চোখ বন্ধ করে আনসার দেবে পর্তুগিজ। পর্তুগিজ কারা? যারা পর্তুগালের লোক। পর্তুগিজ কাদেরকে বলে? পর্তুগালের লোকজনকে পর্তুগিজ বলে। পর্তুগিজ বলে, ঠিক আছে। তো ভারতবর্ষের প্রথম ইউরোপিয়ান কারা? পর্তুগিজরা। ঠিক আছে, এটা আমরা মানে কোথাও একটা তোমরা চাইলে নোট ডাউন করে নাও, ফার্স্ট ইউরোপিয়ানস এরা টু ইন্ডিয়া। বুঝা গেল? আচ্ছা এই অবধি কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে আজকের ক্লাসে একটু আমায় জানাও। আচ্ছা কারোর কোনো অসুবিধা দেখছি না, এবার আমি তাহলে ফার্স্ট ফার্স্ট যারা ইউরোপিয়ান আমাদের দেশে, আমরা পর্তুগিজ বলছি। ফার্স্ট ইউরোপিয়ান আমরা কে জানবো? সবাই বলছে ভাস্কো ডা গামা, না। ফার্স্ট ইউরোপিয়ান যে
ভারতে আসার চেষ্টা করেছিল। ফার্স্ট ইউরোপিয়ানস যে ভারতে আসার চেষ্টা করেছিল তার নাম কি? কোন সালে? 1487। 1487-এ বার্থোলোমিও ডিয়াজ বলে একজন ভারতে আসার চেষ্টা করেছে। উনি পর্তুগিজ থেকে জাহাজ বের করে দিলেন। এবার রাস্তা বার করার জন্য ওকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাই ভাই যাও ইন্ডিয়া যাও। উনি খুঁজে খুঁজে কোথায় এসে পৌঁছালেন? বার্থোলোমিও ডিয়াজ, আমি নামটা একবার মেনশন, বার্থোলোমিও ডিয়াজ। উনি কোথায় এসে পৌঁছালেন? কেপ অফ গুড হোপ, যেটা আমরা বাংলায় কি বলি? আশা অন্তরীপ। আশা অন্তরীপ বলি, কেপ অফ গুড হোপ। এটার ভৌগোলিক অবস্থান একটু জেনে নাও, যেটা বাংলায় আশা অন্তরীপ বলি আমরা। এটার ভৌগোলিক অবস্থান একটু জেনে রাখো। একদম সাউদার্ন পার্ট। কিসের? আফ্রিকার। আফ্রিকার একদম সাউদার্ন পার্ট হচ্ছে কেপ অফ গুড হোপ, যেটাকে বাংলায় বলে আশা অন্তরীপ। তাহলে আমরা কি জানলাম? 1487-এ বার্থোলোমিও ডিয়াজ, একজন পর্তুগিজ নাবিক বা নেভিগেটর, উনি যাত্রা শুরু করে দিলেন, জাহাজ নিয়ে বেরিয়ে পড়লেন ইন্ডিয়া খোঁজের জন্য। পৌঁছালেন কোথায়? কেপ অফ গুড হোপে। ঠিক আছে, সেটা কোথায়? আফ্রিকার একদম দক্ষিণ প্রান্ত, এক মোস্ট সাউদার্ন পার্ট, ইভেন বলতে পারো মোস্ট সাউদার্ন পার্ট অফ আফ্রিকা। এবার এরপরে উনি ফিরে গেলেন, উনি ভারতবর্ষের কোনো সন্ধান করতে পারলেন না। এবারে নেক্সট কে এলেন? 1494-তে কলম্বাস, আমরা সবাই নাম জানি কলম্বাস। উনি বেরোলেন কোথার থেকে? মাদ্রিদ থেকে বেরোলেন, স্পেনের মাদ্রিদ থেকে বেরোলেন। বেরিয়ে উনিও জাহাজ নিয়ে বেরিয়ে পড়লেন কলম্বাস 1494-এ। তাহলে 1487-এ কে বেরোলো? বার্থোলোমিও ডিয়াজ বেরোলো, উনি কেপ অফ গুড হোপ অব্দি পৌঁছালেন। এবার তার 7 বছর পর 1494-তে কলম্বাস বেরোচ্ছে মাদ্রিদ থেকে, স্পেন থেকে। এটাও পর্তুগালের, আমরা জানি উনিও পর্তুগিজ, পর্তুগালের মধ্যেই পড়ে স্পেন। তো মাদ্রিদ স্পেন থেকে জাহাজ নিয়ে বেরোলেন, কিন্তু ওখানে গল্পটা যেটা, উনি রাস্তায় হারিয়ে ফেলেন। কেপ অফ গুড হোপ অব্দি উনি পৌঁছাতে পারলেন না। সবাই জানি ইতিহাসে প্রচন্ড ফেমাস এই পার্টটা, যে উনি রাস্তা হারিয়ে ফেললেন। রাস্তা হারিয়ে ফেলে আবার স্পেনে ফিরে যাননি, কিন্তু রাস্তা যে উনি হারিয়ে ফেললেন, দুটো দেশের আবিষ্কার করে তারপরে গেলেন। স্পেনে ফিরলেন কিন্তু দুটো দেশ আবিষ্কার করে। সেটা কি কি? একটা হচ্ছে আমেরিকা, আর একটা কি? ওয়েস্ট ইন্ডিজ। একটা আবিষ্কার করলেন আমেরিকা, আর একটা আবিষ্কার করলেন ওয়েস্ট ইন্ডিজ। রাস্তা হারিয়ে ফেললেন। ওনার মেন উদ্দেশ্য কি ছিল? ইন্ডিয়া যাওয়ার। ইন্ডিয়া উনি আসতে পারলেন না, কেপ অফ গুড হোপ অব্দি পৌঁছাতে পারলেন না। উনি রাস্তা ভুল করলেন, আমেরিকার আবিষ্কার হলো আর ওয়েস্ট ইন্ডিজের আবিষ্কার হলো। এবার হচ্ছে মেন পার্ট, 1498। এবার ভাবলেন ভাস্কো ডি গামা বেরোবেন। উনি কিন্তু তখন এই সময় প্রচন্ড ইয়াং ছিলেন, প্রচন্ড ইয়াং নেভিগেটর ছিলেন। ভাস্কো ডি গামা বেরোলেন, জাহাজ নিয়ে বেরোলেন। কোথার থেকে বেরোলেন? উনি বেরোলেন আবার পর্তুগালের রাজধানীর থেকে। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন। লিসবন। লিসবন থেকে বেরোলেন জাহাজ নিয়ে। উনি এসে পৌঁছালেন কেপ অফ গুড হোপ, যেটা কোথাকার পার্ট? আফ্রিকার সাউদার্ন পার্ট। কেপ অফ গুড হোপে পৌঁছালেন, কিন্তু ওখানে পৌঁছে উনি খুব হতাশ হয়ে গেলেন। ওখানে পৌঁছে ওনার মনে হলো যে আমি হয়তো ইন্ডিয়ার রাস্তা বের করতে পারবো না। ওই সময় একজন গুজরাটি নেভিগেটর আব্দুল মজিদ,
আচ্ছা, আব্দুল মাজিদ সম্পর্কে একটু জেনে রাখো। আব্দুল মাজিদ কিন্তু ইতিহাসে খুব বিতর্কিত একটা চরিত্র। অনেকে বলেন উনি গুজরাটি ছিলেন, হিন্দু ছিলেন। অনেকে বলেন উনি গুজরাটি ছিলেনই না, নাম দেখেই বুঝতে পারছো। কেউ কেউ ওনাকে আব্দুল মানিদ বলে, কেউ কেউ আব্দুল মজিদ বলে। তো ইসলাম ধর্মাবলম্বী লোকই ছিলেন উনি। তো কেউ কেউ বলে যে আরব সাগরের রাজা বলা হতো ওই আব্দুল মজিদ লোকটাকে। আরব সাগর যেখান থেকে বম্বে ঢোকার রাস্তা, মালাবার উপকূল দিয়ে ঢুকবে কেরালে, আর ওপর দিয়ে গেলে বম্বে দিয়ে ঢুকবে। তো আব্দুল মজিদ যে গুজরাটি একজন নেভিগেটর, উনি ভাস্কো ডা গামার সঙ্গে মানে সমুদ্রের মধ্যেই ওনার পরিচয় হয়, মানে দুটো জাহাজ কাছাকাছি আসে আর কি। তো উনি রাস্তা বলেন ভাস্কো ডা গামাকে কিভাবে ইন্ডিয়া আসতে হবে। মালাবার কোস্ট ধরে ভাস্কো ডা গামা ইন্ডিয়া ঢোকে 90 দিনের মধ্যে। মালাবার কোস্ট ধরে ইন্ডিয়াতে ঢুকলেন। কোথায় ঢুকলেন? কেরালা পাট্টায় ঢুকলেন, কোচিন, কন্যানুর ওই এরিয়াটায় ঢুকে গেলেন কেপ অফ গুড হোপ থেকে 90 ডেজের মধ্যে। যে গুজরাটি নেভিগেটর তার নাম কি? আব্দুল মজিদ অথবা আব্দুল মানিদ। এনার হেল্পে ভাস্কো ডি গামা, এনার হেল্প নিয়ে ভাস্কো ডি গামা প্রথমে 1498-এ লিসবন থেকে, পর্তুগালের রাজধানী থেকে যাত্রা শুরু করলেন। 1498-এ কেপ অফ গুড হোপে পৌঁছালেন, উইচ ইজ সাউদার্ন পার্ট অফ আফ্রিকা। তারপরে গুজরাটি নেভিগেটরের সাহায্য নিয়ে 90 দিনের মাথায় মালাবার কোস্ট দিয়ে ইন্ডিয়াতে ঢুকে গেলেন। যেদিন ঢুকলেন সেই তারিখটা হচ্ছে 20th মে। 20th মে 1498 ভাস্কো ডি গামা ইন্ডিয়া ঢুকে গেলেন। তাহলে মডার্ন পিরিয়ডে যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে ভাস্কো ডি গামা কবে ঢুকেছেন ইন্ডিয়াতে, আনসার হবে 20th মে 1498। যদি কোশ্চেন এটা আসে ফার্স্ট কোন ইউরোপিয়ানরা ভারতবর্ষে ঢুকেছে, পর্তুগিজরা। যদি কোশ্চেন আসে কোন সালে ঢুকেছে, কোন সময় কোন পিরিয়ডে ঢুকেছে ভারতবর্ষে ইউরোপিয়ানরা মডার্ন ইন্ডিয়াতে, 1498। আচ্ছা, এই জায়গায় একটু ঘুরিয়ে দিলে কোশ্চেন ঘাবড়ে যাবে না। 1498 মানেই হচ্ছে 1500 শতকের শেষ। যদি কোশ্চেনে দেখো 1498 মেনশন নেই, শুধু 1500, 1600, 1700 আর 1800 আছে, তাহলে আনসার করবে 1500। 1498 মানেই হচ্ছে 1500 শতকের শেষ। ঠিক আছে, এই অবধি বলো কারোর কোনো কোয়েরি থাকলে। অনন্ত দেহারি, আমি জিওগ্রাফি এখানে পড়াচ্ছি না, ওয়ার্ল্ড ম্যাপ বা ইন্ডিয়ান ম্যাপ এইটুকু আশা করি তোমাদের মাথার মধ্যে আছে। কোন দিকটা মালাবার কোস্ট এইটুকু আমি বলে দেবো। আমার এটা জিওগ্রাফি ক্লাস নয়, এটা হিস্ট্রি ক্লাস। যতটুকু বোঝার জন্য দরকার আমি ঠিক ততটুকু বলে দিয়েছি, আর আমার মনে হয় বাকি স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে না। এটা ম্যাপ ধরে পড়ানোর জন্য জিওগ্রাফি ক্লাস হচ্ছে না, জাস্ট একটা নর্মাল আইডিয়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, সবারই দেখছি ক্লিয়ার আছে, কেউ বলছে না ম্যাপের কথা। এইটুকু তো আমরা সবাই জানি, কোনটা বম্বে, কোনটা কেরালা, কোনটা এইটুকু আমি এক্সপেক্ট করতেই পারি আমার স্টুডেন্টের থেকে, তাই না? সবারই ক্লিয়ার আছে। আচ্ছা, আমি এগোচ্ছি তাহলে। আমরা প্রথমে জানবো যে আমাদের দেশে কোন কোন ইউরোপিয়ানসরা এসছিল, মানে কোন কোন ইউরোপিয়ানদের ব্যাপারে আমরা পড়বো। সাদা বাংলা এটাই, কে কে এসছিল, কোন সময় এসছিল, আর কটা ব্যাপারে আমাদেরকে জানতে হবে, সেই জিনিসটা একটু দেখে নাও। ইউরোপিয়ানস যারা ইন্ডিয়াতে এসছিল, আই রিপিট, ইউরোপিয়ানস যারা ইন্ডিয়াতে এসছিল, পর পর দেখো। প্রথমে এলো কারা? পর্তুগিজ,
সবাই একটু মাইনিউটলি এই জায়গাটা শোনো, আমি রিকোয়েস্ট করছি। প্রথমে এলো পর্তুগিজ। পর্তুগালের ক্যাপিটাল কি? লিসবন। কততে এসছে? 1498 পর্তুগিজ এলো। এরপরে কারা এলো? এরপরে এলো ডাচরা। ডাচ কাদেরকে বলে জানো? নেদারল্যান্ড বা হল্যান্ডের লোকজনকে আমরা ডাচ বলি। যারা নেদারল্যান্ডের লোকজন বা হল্যান্ড, যাহাই নেদারল্যান্ড তাহাই হল্যান্ড, এটা আবার গুলিয়ে ফেলো না কিন্তু। নেদারল্যান্ড হল্যান্ড, আগে নেদারল্যান্ডের নাম ছিল হল্যান্ড, পরে চেঞ্জ করে সেটা নেদারল্যান্ড হয়। তো নেদারল্যান্ডের লোকজনকে আমরা বলি ডাচ। নেদারল্যান্ড বা হল্যান্ড। এর ক্যাপিটাল কি? আমস্টারডাম। আমস্টারডাম। ডাচের পরে আমাদের দেশে কারা এলো? এরপরে এলো, আচ্ছা এরা কবে এলো? প্রায় অ্যারাউন্ড 98 ইয়ার্স আফটার। পর্তুগিজরাই প্রথমে ভারতবর্ষে এসে ব্যবসা বাণিজ্য করছিল। ডাচরা মানে নেদারল্যান্ডের লোকজন প্রায় এলো তোমার 1596-তে। ঠিক আছে। তারপরে কারা এলো? ব্রিটিশার্স। কোথাকার লোক? ইংল্যান্ড। ক্যাপিটাল কি? সবাই জানি, লন্ডন। কত সালে এলো? 1599। খুব মাথা ঠান্ডা করে এই জায়গাটা দেখো। ব্রিটিশারদের পরে কারা এলো? ডেনস এলো। ডেনস কাদেরকে বলি আমরা? ডেনমার্কের লোকজনকে আমরা ডেনস বলি। ওদের ক্যাপিটাল কি? কোপেনহাগেন। ওরা কবে এলো? 1616-তে এলো। ডেনসদের পরে কারা এলো? এরা বেশি দিন ভারতবর্ষে টিকতেই পারেনি। ফ্রেঞ্চ। কোথাকার লোক? ফ্রান্সের। ক্যাপিটাল কি? প্যারিস। কততে এলো? 1664-তে। এই অবধি দেখো একবার। আমরা এই কটা ইউরোপিয়ানসদের ব্যাপারেই পড়বো। পর্তুগিজ, পর্তুগিজ, ডাচ, ব্রিটিশার্স, ডেন্স, ফ্রেঞ্চ। পর্তুগিজ কাদের বলে? পর্তুগালের লোকজনকে বলে। ডাচ কাদেরকে বলে? নেদারল্যান্ডের যারা লোকজন বা হল্যান্ডের যারা লোকজন তাদেরকে বলে ডাচ। ইংল্যান্ডের যারা লোকজন তাদেরকে বলা হচ্ছে ব্রিটেন, গ্রেট ব্রিটেন বলা হতো আগে, তাই জন্য বলতো ব্রিটিশার্স। তারপরে কারা এলো? ডেন্সরা এলো। ডেন্স কাদেরকে বলে? ডেনমার্কের লোকজনকে ডেন্স বা ড্যান্সেস বলে। ঠিক আছে। তারপরে কারা এলো? ফ্রেঞ্চরা এলো। ফরাসি ওরা এলো। ওদের দেশ কোথায়? ফ্রান্স। ওদের ক্যাপিটাল প্যারিস। এবারে কোন কোন ইয়ারে? 1498-এ এলো ভাস্কো ডি গামা, তাই জন্য আমরা পর্তুগিজদের ধরছি 1498। তারপরে এলো এলো ডাচরা 1596। তারপরে এলো ব্রিটিশার্স 1599। ডেন্সরা এলো 1616। ফ্রেঞ্চরা এলো 1664। এই অবধি সবার ক্লিয়ার আছে? একটু এই জিনিসটা নোট ডাউন করে নাও, আমরা এই কটা ইউরোপিয়ান ছাড়া কিছু পড়বো না। না, আমি ব্রেনোলিয়া খাই না। ভালোবেসে পড়ো, তোমাদেরও মনে থাকবে। হ্যাঁ অভিক, ড্যানিশরাও মানে এখান থেকে পাত্তারি গুটিয়ে কেটে পড়ে।
ইংরেজদের কাছে যা ছিল, ওদের কারখানা ফারখানা যা বানিয়েছিল, ঘর সম্পত্তি সব ইংরেজদের কাছে সেল করে দিয়ে কেটে পড়ে। ডেন্সের ক্যাপিটাল কি বললাম? শতরূপা। ডেন্সের প্রথমে মাথায় রাখবে, ডেন্স মানে কি? ডেনমার্কের লোক। ডেনমার্কের ক্যাপিটাল হচ্ছে কোপেনহাগেন। হ্যাঁ সুমিতা, ডাচ মানে ওলন্দাজ। আচ্ছা চলো, এই অবধি সবার ক্লিয়ার থাকলে আমি এগোই। আচ্ছা, ইউরোপিয়ানরা তো আমাদের দেশে আসা শুরু করলো, এই প্রথমে পর্তুগিজরা এলো না হয় মশলার জন্য, তারপরে ডাচ আসছে, ব্রিটিশ আসছে, ফ্রেঞ্চ আসছে। এরা কেন আসতো? মেন এম কি ছিল ওদের ভারতবর্ষে এসে? একটা ছিল ব্যবসা করা মশলার জন্য, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য করার জন্য। সেকেন্ড কি ছিল বলতো? খ্রিস্টান। আমরা কি জানি, আমরা প্রথমে, আমরা যখন এনশিয়েন্ট পড়ছি না, একটা জিনিস তোমরা সবকিছু ভুলে যাও, সবার আগে একদম ফ্রেশ মাইন্ডে ভাবো। প্রথমে আমরা যখন ইন্ডাস ভ্যালি পড়ছি, সিন্ধু সভ্যতা পড়ছি, বৈদিক পিরিয়ড পড়ছি, আমরা আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি কোন ধর্মাবলম্বী লোকজন থাকছে তখন? মানে আমরা যে ধর্মটা ছাড়া কিছু বুঝছি না, সেটা হচ্ছে হিন্দু থাকছে এনশিয়েন্টে, আইভিসি পিরিয়ডে, হরপ্পা সভ্যতায় হিন্দু থাকছে। মিডিয়েভেলে কি হচ্ছে? সুলতানাত চলে আসছে, লোদি বংশ হচ্ছে, তুগলক বংশ হচ্ছে, মোগলরা আসছে। মিডিয়েভেলে এটা গেল আমাদের এনশিয়েন্টে। হ্যাঁ, মিডিয়েভেলে এসে আমরা মুসলিম ধর্মাবলম্বী লোক বেশি দেখছি ইন্ডিয়া। ইসলাম, ইসলাম ধর্মাবলম্বী লোক বেশি দেখছি। এবার ওরা যখন আমাদের দেশে আসলো, ওরা দেখলো হয় ভারতবর্ষে হিন্দু আছে, নয় ভারতবর্ষে ইসলাম আছে, এই দুটো ধর্ম ছাড়া কিছু নেই। আর আমি কি বলেছি একদম প্রথম দিনের ক্লাসে? পৃথিবীতে সব থেকে বেশি ধর্মের লোকজন কারা? ক্রিশ্চিয়ানস। এটা কেন? এটা হচ্ছে এদের জন্য, এই ইউরোপিয়ান গুলোর জন্য। যে কটা দেশ আবিষ্কার করেছে, সব কটা দেশে ঢুকে ঢুকে গিয়ে খ্রিস্টান ধর্ম গিয়ে স্প্রেড করে এসছে। তাহলে ইউরোপিয়ানসদের কি মানে এম ছিল আমাদের দেশে আসার জন্য? প্রথমে ছিল ব্যবসা বাণিজ্য, সেকেন্ড হচ্ছে টু স্প্রেড ক্রিশ্চিয়ানিটিস ইন ইন্ডিয়া। এটা একটু তোমরা নোট ডাউন করে রেখো খাতায়। ইউরোপিয়ানসদের এইমস বলতে প্রথমেই আসে ব্যবসা বাণিজ্য, সেকেন্ড কি? ক্রিশ্চিয়ানিটিস, খ্রিস্টান ধর্মটা, খ্রিস্টান ধর্মটাকে প্রচার করার জন্য ওরা এসেছিল। এত ওদের মাথা ব্যথা, তাই জন্য উঠে পড়ে লেগেছিল। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে আমরা শুরু করি, পর্তুগিজ দিয়ে শুরু করব। পর্তুগিজরা ভারতবর্ষে এলো কে এলো? 1498-এ ভাস্কো ডি গামা এলো। ভাস্কো ডি গামা এলো, যে জাহাজটায় করে এলো তার নাম কি বলতো? কোশ্চেন আসে মেন্সে। সাউ গ্যাব্রিয়েল। সাউ গ্যাব্রিয়েল শিপটার নাম। প্রথমে এসে কোথায় ঢুকলো? আমি কি বলেছি? কেরালা এরিয়াতে ঢুকলো। ওই সময় একজন স্থানীয় রাজা বা স্থানীয় শাসক জ্যামোরিন, অনেকে জেড দিয়েও লেখে, ভয় পেয়ে যেও না, ঘাবড়ে যেও না, বা জ্যামোরিন, একজন কেরালার তখনকার স্থানীয় রাজা বা শাসক ভাস্কো ডা গামাকে ওয়েলকাম জানালো।
ঠিক আছে, কোশ্চেন কিন্তু আসে, এটা আমি যে কটা পয়েন্ট বলবো প্রতিটা ইম্পর্টেন্ট, আমি প্রচন্ড বেছে বেছে তোমাদেরকে বলছি, তাই জন্য এখান থেকে আর কিছু স্কিপ করো না। শিপের নাম হলো সাউ গ্যাব্রিয়েল, জ্যামোরিন হচ্ছে ওয়েলকাম করলো। তখন 1498 থেকে মাত্র 1499, 1 বছর ভাস্কো ডি গামা ভারতে ছিলেন। এক বছর মাত্র ভাস্কো ডি গামা ভারতে ছিলেন। এই পারপাস একটা জিনিস জেনে রাখো, কোশ্চেন আসে কখনো কখনো ইউপিএসসির পেপারেও, আমি দেখেছি ভাস্কো ডি গামা ভারতবর্ষে কবার এসেছিলেন। সবাই এখন এইটুকু মাথায় রাখো, 3বার। কিভাবে আমি বলছি, শুধু মাথায় রাখো 3বার। যদি কোশ্চেন আসে তোমাদের কাছে ভাস্কো ডি গামা ভারতবর্ষে কবার এসেছিল, চোখ বন্ধ করে আনসার 3বার। হলো, এবার 1 বছর থাকলেন, এবার ফাঁকা হাতে তো যাবে না, এত কষ্ট করে ইন্ডিয়া আবিষ্কার করেছে। ও কি নিয়ে গেল ভাস্কো ডি গামা? পেনে কি নিয়ে গেল? ব্ল্যাক পিপার, যেটাকে আমরা কি বলি বাংলায়, গোলমরিচ। কেরালা সাইডে, ভারতবর্ষের কেরালা সাইডে প্রচন্ড পরিমাণে ব্ল্যাক পিপার পাওয়া যায়, ওদের বাগানের পর বাগান আছে কেরালা সাইডে গোলমরিচের। তো ভাস্কো ডি গামা স্পাইস নিয়ে যেতে পাঠিয়েছে। আচ্ছা, এই পারপাস দেখো, কখনো কখনো কোশ্চেন ফেস করতে পারো, ভাস্কো ডি গামাকে কে পাঠিয়েছিল ভারতবর্ষে? তো হি ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ, কোথার থেকে এসেছিল আমরা জানি, স্পেন থেকে এসেছিল। স্পেনের কোথার থেকে? রাজধানী লিসবন থেকে এসেছিল। তাহলে কাকে রিপ্রেজেন্ট করছিল, কে ওকে পাঠিয়েছিল? ডন হেনরিক। ডন হেনরিক পাঠিয়েছিল ওকে। রিপ্রেজেন্টেটর ছিল কার? ডন হেনরিকের। এই ডন হেনরিকটা কে আবার, যদি তোমাদের মনে হয় তাহলে জেনে রাখো, কিং অফ পর্তুগাল। তাহলে ভাস্কো ডি গামা কাকে মানে কার রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছিল আমাদের দেশে? ডন হেনরিকের, পর্তুগালের যিনি কিং। আচ্ছা, এবার এই গোলমরিচের কথা হচ্ছিল, তো এই গোলমরিচ নিয়ে ও গেল হচ্ছে এই ডন হেনরিকের কাছে, জিজ্ঞেস করছে কি এনেছো ভাই? গোলমরিচ এনেছে। এবার এই যে গোলমরিচ ওরা ওদের দেশে বিক্রি করে 60 গুণ, 60 টাইমস, 60 গুণ বেশি প্রফিট করলো। ভাবতে পারছো? মানে ধরো সাপোজ 1 টাকায় কিনেছে একটা গোলমরিচ, সেটা ওদের সঙ্গে ওরা বিক্রি করছে 60 টাকায়। প্রফিটটা ভাবো, ওই গোলমরিচ 60 টাইম, 60 গুণ বেশি দামে পর্তুগিজে ওরা বিক্রি করলো ওই গোলমরিচ। তাহলে আমরা ভাস্কো ডি গামা সম্পর্কে অনেক কিছু জেনে ফেললাম। এবার গোলমরিচ তো নিয়ে ভাস্কো ডি গামা জাহাজে করে চলে গেছে, আবার তো গোলমরিচ আনতে হবে, মশলাদারটি আনতে হবে। তো কি করলো, পর্তুগিজ থেকে মানে পর্তুগাল থেকে আবার লোক পাঠালো। ঠিক আছে, সে এলো কবে? 1500-এ। আমি কি বলেছি, 1498-এ ভাস্কো ডি গামা এলো, 1 বছর থাকলো, গোলমরিচ নিল, চলে গেল। 1499-এ চলে গেল। 1500-এ রাজা আবার লোক পাঠালো, তার নাম কি? পেড্রো আলভারেজ অথবা অ্যালভারেজ, ঠিক আছে, ভুলিয়ে ফেলো না, পেড্রো অ্যালভারেজ কারবেল। এও একজন নেভিগেটর, একে এবারে জাহাজে করে রাজা পাঠিয়ে দিল যে ভাস্কো ডি গামা তো ঘুরে এসছে, এবার তুমি যাও, অনেকদিন সমুদ্রে থাকতে থাকতে হবে। এসেই কি করলো বলো তো? আগে এটা একটা মানে জাস্ট নিজেদের নলেজের জন্য জেনে রাখো, আগে আরবিয়ান সিটা, যেটা আরব সাগর, মানে যেখানে কেরালা পড়ছে, উপরের দিকে আরেকটু এগোলে বম্বে পড়ছে, মানে এরকম ধরো, ঠিক আছে, এরকম এরিয়াটায়, এই পাশটায় বম্বে আসছে, এই পাশটায় কেরালা, কোচিন, এগুলো আসছে। তো এই যে আরব সাগরটা, আরব সাগরে আগে শুধু আধিপত্য ছিল অ্যারাবিয়ানসদের, মানে কাদের? আরবিদের। ওরা কি বললো,
আমরা ইউরোপিয়ানদের ঢুকতেই দেব না। ইউরোপিয়ানরা যদি ঢোকে ওরা আবার ব্যবসা শুরু করে দেবে। অ্যারাবিয়ানসরা কি করছিল ওই সময়? একচেটিয়া ব্যবসা করছিল, যেটাকে ইংলিশে কি বলে? মোনোপলি। অ্যারাবিয়ানরা কি করছিল? আমাদের দেশ থেকে তোমরা মশলা কেনো ভাই, ডাইরেক্টলি যেখান থেকে মশলা পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতে ঢুকতে দেব না। ওই আরব সাগরে আধিপত্য ছিল অ্যারাবিয়ানসদের, আরবিদের। অ্যারাবিয়ানরা বললো তোমাদের মশলা কিনতে হয় আমাদের থেকে কেন, ইন্ডিয়ার মধ্যে ঢোকা যাবে না। এবার কোন রকমে তো ভাস্কো ডি গামা ঢুকে গেছে জামোরিনের হেল্পে। এবার যখন রাজা আবার পাঠালো কাকে? সেকেন্ড নেভিগেটরকে, পেড্রো অ্যালভারেজ কার্বেলকে, তখন কি হলো? ওর সঙ্গে এই অ্যারাবিয়ানদের ঝামেলা লেগে গেল। ঝামেলা লাগার পর 1500-এই পেড্রো অ্যালভারেজ অ্যারাবিয়ানদের সঙ্গে যুদ্ধ করলেন এবং দুটো জায়গা জিতলেন। এবং বললেন আমি এই দুটো জায়গা যখন জিতেছি, এটা পর্তুগিজরা, মানে বিইং আ পর্তুগিজ, আমি এই জায়গাটা জিতেছি, আমাকে এইটুকু জায়গায় ব্যবসা করতে দিতে হবে। কি কি জায়গা দুটো? একটা হচ্ছে কোচিন আর একটা হচ্ছে কন্যানুর। কন্যানুরকে এখন কি বলে? কুন্নার। একটা হচ্ছে কোচিন আর একটা হচ্ছে কন্যানুর। এই দুটো জায়গায় ও আরবিয়ানদের সঙ্গে, কে? পেড্রো অ্যালভারেজ আরবিয়ানদের সঙ্গে যুদ্ধ করলো, যুদ্ধ করে দুটো জায়গা জিতলো এবং বললো আমাকে, আমি এই দুটো জায়গা জিতেছি, আমাকে এই দুটো জায়গায় অন্তত ব্যবসা করতে দেওয়া হোক। ঠিক আছে, তো ভালো কথা, ব্যবসা শুরু হলো। আবার এলো ভাস্কো ডি গামা। আবার এলো। কনফিউজ হবে না, অনেকে গুগল করে দেখতে পারো, অনেক জায়গায় লেখা আছে 1501, 1501-এ ভাস্কো ডি গামা এসছে। এই ইনফরমেশনটা কিন্তু অনেক বইতে ভুল দেওয়া আছে। আমি আবারও বলছি, অনেক বইতে ভুল দেওয়া আছে, আমি বইয়ের নাম মেনশন করছি না। যদি কখনো কোশ্চেন আসে সেকেন্ড টাইম ভাস্কো ডি গামা ভারতে কখন ঢুকেছে, চোখ বন্ধ করে আনসার করবে 1502। 1502-তে ঢুকেছে। ঠিক আছে, ভাস্কো ডি গামা আবার এসছে। কবে এসছে ইন্ডিয়াতে? 1502-তে ঢুকে গেল ইন্ডিয়াতে আবার। বোঝা গেল? ইন্ডিয়াতে এলেন, এসে উনি সেই পিরিয়ডটায় অনেকদিন ছিলেন, 1 বছরের বেশি সময় ধরে ছিলেন। ওই সময় এসে উনি কি বললেন? না, আমরা এবারে ফ্যাক্টরি খুলবো, মানে মশলাটা আমরাই কালেক্ট করব, আমাদেরই ফ্যাক্টরিতে সেটা রিফাইন হবে, তারপরে আমরা আমাদের দেশে পাঠাবো। তো ফার্স্ট ফ্যাক্টরি এসে ভাস্কো ডি গামা খুলে দিলেন। ফার্স্ট ফ্যাক্টরি পর্তুগিজ ফ্যাক্টরি। হ্যাঁ, আবার মেনশনই করে দিই, ফার্স্ট পর্তুগিজ ফ্যাক্টরি। খুলে দিলেন। কোথায় খুললেন? কোচিনে খুললেন। কেরালার কোচিনে ফার্স্ট ফ্যাক্টরি খুলে দিলেন ভাস্কো ডি গামা, যে আমাদের এবারে আমরাই মশলা কালেক্ট করব, আমরাই রিফাইন করব, ওখান থেকে প্যাক হয়ে জাহাজে উঠে আমাদের দেশে যাবে। এসেই ফ্যাক্টরি খুলে দিলেন কোচিনে। ঠিক আছে, সেকেন্ড ফ্যাক্টরি খুললেন কন্যানুরে। কারণ পেড্রো অ্যালভারেজ দুটো জায়গা জিতেছিল, একটা হচ্ছে কোচিন আর একটা হচ্ছে কন্যানুর। তো 1502-তে ভাস্কো ডি গামা এলেন, 1503-এ ফার্স্ট ফ্যাক্টরি বানিয়ে দিলেন। 1503-এ ফার্স্ট ফ্যাক্টরি বানিয়ে দিলেন কোথায়? কোচিনে, 1503-এ। তার 2 বছর পর 1505-এও সেকেন্ড ফ্যাক্টরি বানিয়ে দিলেন কোথায়? আর একটা জায়গা যেটা পেড্রো অ্যালভারেজ দখল করেছিলেন, কন্যানুর, যেটাকে এখন বলে কন্নুর, 1505-এ। বোঝা গেল? আচ্ছা, এবারে যেটা আমি বলছিলাম, ভাস্কো ডি গামা কবার ভারতে এসছে? কি বলেছি? 3 বার। 1526-এ
ভাস্কো ডি গামা ইন্ডিয়াতে আবার এলো। কোথায় ছিল বলতো? গোয়া এরিয়াটায় ছিল, গোয়া এরিয়াটায় ছিল। এবং আসার উইদিন 3 মান্থস মরে গেল, ইন্ডিয়াতেই মারা গেল, ডেথ হয়ে গেল ওনার। 1526-এ ভাস্কো ডি গামা আবার এলো ইন্ডিয়াতে। কি পারপাস এসেছিল জানো? এবং ওই সময় কি হচ্ছিল, খ্রিস্টানদের একটা পরব বলতে পারো যেটা হয়, সেটা হচ্ছে যেটা ক্রিসমাস ইভ বলে ওরা, মানে ডিসেম্বর মাসে যেটা হয় 25 ডিসেম্বরের সময়, 25 থেকে 7 দিন ধরে ওদের যে অনুষ্ঠানটা চলে সেটা। তো ওই অনুষ্ঠানের সময় ডেথ হয়ে গেল কার? ভাস্কো ডি গামার। এটা জাস্ট নলেজের জন্য জেনে রাখো, ম্যালেরিয়া হয়েছিল, ম্যালেরিয়া হয়েছিল, তো এসে মারা গেলেন 1526-এ। তাহলে প্রথম কখন এসছিল? প্রথম এসছিল কখন? 1498। তারপরে এসছিল কখন? 1500। তার পরের বার কখন? 1526। এই 3টে পিরিয়ডে উনি এসছেন। আসার 1526-এ আসার 3 মাসের মধ্যেই ওনার ম্যালেরিয়া হলো। উনি অনুষ্ঠানের মধ্যে, অনুষ্ঠান চলাকালীনই খ্রিস্টান ধর্মের যে অনুষ্ঠান চলে 25শে ডিসেম্বর থেকে, সেই অনুষ্ঠানের মধ্যেই ম্যালেরিয়ার জন্য মারা যান। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস পর্তুগিজদের সম্পর্কে, যেটা ফার্স্ট গভর্নর পর্তুগিজদের, ওরা প্রতিটা কোম্পানি, এখানে একটা জিনিস জানিয়ে রাখি, আমরা প্রথমেই একটা জিনিস ভুল জানি ছোটবেলা থেকে, মানে আমাদের কম নলেজের জন্য, ভুল বলবো না, প্রতিটা কোম্পানি, পর্তুগিজ হোক, ডাচ হোক, ব্রিটিশার্স হোক, ডেনস হোক, ফ্রেঞ্চ হোক, কজন জানো তোমরা প্রতিটা কোম্পানির একটা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল? আই গেস খুব কম লোক জানো। পর্তুগিজদের পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ডাচদের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ব্রিটিশারদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, সবার একটা করে নিজেদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। আমরা শুধু ভাবি ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে শুধু ইংরেজরাই করেছিল, এটা কিন্তু নয়। ঠিক আছে। তো পর্তুগিজরা এলো আমাদের দেশে, ওরাও এসে প্রথমে ফ্যাক্টরি বানালো, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করলো। ফার্স্ট গভর্নর, জাস্ট আজকের ক্লাসের জন্য নোট ডাউন করে নাও, পরের ক্লাসে আমরা ডিটেলে পড়বো। ফার্স্ট গভর্নর যে পর্তুগিজ গভর্নর, কি নাম? অনেকেই জানো, ফ্রান্সিসকো অনেকেই জানো না, ফ্রান্সিসকো ডি আলমেডা ফার্স্ট পর্তুগিজ গভর্নর। কোশ্চেন আসে এটা, পর্তুগিজের প্রথম গভর্নর কে ছিল? তাহলে কি হবে? ফ্রান্সিসকো ডি আলমেডা। ঠিক আছে। এই ফ্রান্সিসকো ডি আলমেডা একটা জিনিস জাস্ট নর্মালি জেনে রাখো, উনি একটা ব্লু ওয়াটার পলিসি করেন, ব্লু ওয়াটার পলিসি এসেই করেন, ব্লু ওয়াটার পলিসি ইনিশিয়েট করেন। আমি ডিটেলে পড়াবো, জাস্ট একটু তোমরা নোট ডাউন করে রাখো। ব্লু ওয়াটার পলিসিটা কি? এসেই ফ্রান্সিসকো ডি আলমেডা ব্লু ওয়াটার পলিসি মানে ইনিশিয়েট করে দেন, মানে লাগু করে দেন বা চালু করে দেন। ব্লু ওয়াটার পলিসি হচ্ছে ওই মালাবার কোস্ট ধরে যত ব্যবসা বাণিজ্য ট্রেড হবে আর কমার্স হবে, সব কিছুর জন্য একটা পোর্শন পর্তুগিজকে দিতে হবে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে পর্তুগিজরা কোনো রকম ব্যবসা করার জন্য আলাদা কর ফর দেবে না, ওদেরকে ফ্রিতে ব্যবসা বাণিজ্য করতে দিতে হবে, এটাকে বলে ব্লু ওয়াটার পলিসি। আচ্ছা, তো আমরা পর্তুগিজদের সম্পর্কে, পর্তুগালদের সম্পর্কে কতটা পড়বো? ততটা পড়বো যতদিন না ভারতবর্ষ থেকে সব পর্তুগিজকে সরিয়ে ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। আমাদের দেশে গোয়া আর দমনদিউতে পর্তুগিজ ভর্তি ছিল। কবে ইউনিয়ন টেরিটরি হলো? 1961। 1961-এ গোয়া আর দমন অ্যান্ড দিউ, এই দুটো জায়গার থেকে সব কটা পর্তুগিজকে বের করা হয়েছে, বের করে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করে দেওয়া হয়েছে।
যেটা ইন্ডিয়ার একটা পার্ট, গোয়া আর দামান অ্যান্ড দিউ। ভাবো 61 অব্দি, মানে আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেছি, তারপরেও ওরা ছিল আমাদের দেশে। তাহলে আমরা কতদিন অব্দি পড়বো? 1948 থেকে 1961 অব্দি মোটামুটি একটা ধারণা নেব পর্তুগিজরা আমাদের দেশে কি কি কাণ্ড কারখানা করে গেছে। আর আমরা মাথায় কি রাখবো? 1961-এ গোয়া আর দমন দিউকে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করা হয় সব পর্তুগিজদেরকে সরিয়ে। ঠিক আছে? আচ্ছা বলো তাহলে, আজকের ক্লাসে কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জানাও। পরের দিন আমরা এদের গভর্নরদের সম্পর্কে জানবো আর ডাচ একটু শুরু করে দেবো। অপূর্ব, এখানে দাদরা নগর হাভেলির কথা হচ্ছে না, অনলি দামান অ্যান্ড দিউ অ্যান্ড গোয়া 1961-এ। শিল্পা ঠিক, ফার্স্ট কেম বাট ওয়েন্ট লাস্ট, সবার পরে গেছে। আচ্ছা আত্রেই বলছো 1524 ভাস্কো ডি গামার ডেথ। হ্যাঁ 1524, আমি কত বলেছি? ও আচ্ছা, আমি 1526 বলেছি। 1524 1524 1524ই হবে, ইউ আর কারেক্ট। 1524-এ মারা যায় ভাস্কো ডি গামা। অনন্ত দেহারি, হ্যাঁ হ্যাঁ, ভাস্কো ডি গামা 1524 হবে, আমি 1526 ফ্লোতে করে দিয়েছি, 1524ই হবে। শ্রীপর্ণা আমাকে বলছো ফার্স্ট 1502-তে হবে, 2-তে কি হবে সেটা তো আমায় মেনশন করনি। ফ্যাক্টরির কথা যদি বলছো তাহলে না, 1503-এই হয়েছে। 1502-এ যে ফ্যাক্টরিটা হয়েছিল সেটা করেছিল তোমার ওই পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল, উনি করেছিলেন ইউরোপিয়ান ফ্যাক্টরি। জিনিসটা গুলিও না, জিনিসটাকে অন্যরাও কনফিউজ হয়ে যাবে, হয় সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করো, আধা আধা তথ্য দিও না। ওই যে ফ্যাক্টরিটা হয়েছিল ওটাকে বলা হয় প্রথম ইউরোপিয়ান ফ্যাক্টরি, নট আ পর্তুগিজ ফ্যাক্টরি। আমি এগুলো ডিটেলে পড়াবো। 1503-তেই হয়েছিল ফার্স্ট পর্তুগিজ ফ্যাক্টরি, যেটা হয়েছিল কোচিনে। আর 1500 সালে এবং 1502 সালে, দুটো সালেই একটা একটা করে ফ্যাক্টরি হয়েছে, বাট সেগুলো ছিল ফার্স্ট ইউরোপিয়ান ফ্যাক্টরি, নট অনলি পর্তুগিজ ফ্যাক্টরি। প্রসেনজিৎ, এখন মডার্ন, আমি এক একটা চ্যাপ্টার মডার্নে শেষ করব, আমি সাইমালটেনিয়াসলি অ্যানশিয়েন্টও পড়াবো, ডোন্ট ওয়ারি। মডার্নের এই চ্যাপ্টারটা যদি শেষ হয়ে যায় তো তারপরে হয়তো আমি আর একটা মডার্নের চ্যাপ্টার করাবো, তারপরে আমি আবার এনশিয়েন্টে ব্যাক করে যাব। Vasco da Gama came for second time in 1500 or 1502? 1502। তোমরা ক্লাসে একটু মন দাও, আমি কি বললাম, অনেক বইতে এবং গুগলেও পাবে 1500 বা 1501। একটু টিচারের কথাটা একটু মাইনিউটলি শোনার চেষ্টা করো। 1500 অথবা 1501 আসবে, কিন্তু আনসার এটা নয়, আনসার হবে 1502। ইভেন গুগলেও দেখবে অনেক জায়গায় 1500 বা 1501 আছে। দ্য কারেক্ট আনসার ইজ 1502-তে ভাস্কো ডা গামা কেম সেকেন্ড টাইম ইন ইন্ডিয়া। চলো তাহলে, আর কারোর কোনো প্রশ্ন যদি থাকে আমি নেক্সট ক্লাসে আবার ক্লিয়ার করে দেব। মডার্ন কোন বুক থেকে পড়বো? মার্কেটে খুব ভালো ভালো মডার্নের বুক আছে। এক তো কৃষ্ণা রেড্ডি পড়তেই পারো, সেকেন্ড বনসাল পড়তে পারো, বিপান চন্দ্রা পড়তে পারো, এনি বুক, আর এনসিআরটি তো পড়তেই পারো। আচ্ছা আমাকে একজন খুব সাদা সিধে একটা মানে ছেলে হয়তো মানে আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা ম্যাম এনসিআরটির কবে থেকে পড়বো? 1-2টা পড়ো না, 1-2 থেকে পড়াশুনো করো না এনসিআরটি, 9, 10, 11, 12 পড়ো এনসিআরটি, কেমন? প্রতিটা সাবজেক্টের জন্যই বলছি, 9, 10,
11 and 12 এই চারটে পড়লেই হবে, 1 থেকে এনসিইআরটি শুরু করো না। নেক্সট ক্লাস কবে হবে? তোমরা রুটিন পেয়ে যাবে নেক্সট ক্লাসের। তবু আমি বলে দিই একবার, সোমবার দিন নেক্সট ক্লাস আছে। অলিভিয়া স্পেকট্রামও খুব ভালো বই, স্পেকট্রাম নো ডাউট স্পেকট্রাম পড়তে পারো। শেহবানী খাতুন আমাকে আবার একজন ভোলা ভালা মেয়ে আমাকে কোশ্চেন করেছে, ভাস্কো ডি গামা যখন ইন্ডিয়াতে এসছিলেন সেই সময় ইন্ডিয়াতে রাজা কে ছিলেন? শেহবানী ইন্ডিয়া তখন অনেকগুলো পার্টে বিভক্ত, তখন ইন্ডিয়ার কোনো একটা পার্টিকুলার রাজা ছিলেন না। আমি কি বলেছি, কেরালাতে এসে উনি যখন ঢুকলেন, কেরালার একজন স্থানীয় শাসক জ্যামোরিন ওনাকে ওয়েলকাম জানায়। ইন্ডিয়ার আলাদা আলাদা অঞ্চলে তখন আলাদা আলাদা রাজা ছিল। হেল্পিং প্লেয়ার কেউ একজন আমাকে লিখেছে দ্যাট কান্ট ইউ স্পিক ইংলিশ অর হিন্দি মিস? সি আই ক্যান স্পিক ইন ইংলিশ অর হিন্দি, বাট দিস ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন and everybody of this generation of Bengal basically who are comes from Bengali medium, and this is a particular examination which is basically conducted for the preliminary examination also in Bengali. ठीक है, तो I have to teach them in Bengali. Rather, I will provide all the PDF notes and handwritten notes in English only, but I cannot speak here only in English or in Hindi. I have to speak in either on Bangla or in English. চলো, ভেরি গুড বাই। নেক্সট দিন সোমবার দেখা হচ্ছে। আমরা কি পড়বো, ইউরোপিয়ানরা পর্তুগিজরা আমাদের দেশে ঢুকেছে, কি কি করেছে, তাদের কি কি গভর্নর, আমরা সব জানবো। তারপর আমরা ডাচও পড়বো কিছুটা, কেমন? ভেরি গুড বাই, হ্যাভ আ নাইস ডে।